সাগ এন্ড সি ক্যাফে, আর্ট ক্যাফে। ভালো লাগলো, প্রথমবার আসলাম এখানে। রুটিনটা অনেকদিন পর বৃষ্টিও থেকে একটু সক্রিয় হয়েছে দেখে আমার ভালো লাগছে। আমার আলোচনার জন্য আজকে সমস্ত বক্তাদের একটা করে বিষয় তারা নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছিলেন আয়োজকদের। আমাকেও জানাতে বলা হয়েছিল অনেকদিন আগে, তো আমি স্বভাবতই জানাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, ক্ষমাপ্রার্থী। এবং আমার শুধু এটা নিয়েই মাথায় চিন্তা চলে যাচ্ছিল যে 18 তারিখে জন্মদিন না 17 তারিখে জন্মদিন। তো যে কবির জন্মদিন আমরা ঠিক মতন জানি না, সেই কবিকে নিয়ে আমরা কি চর্চা করছি, আমার সেই নিয়ে একটুখানি কথাবার্তা বলার ইচ্ছা আছে। আমার বক্তব্যের বিষয়বস্তু বা একটা ট্যাগলাইন যদি দিতে হয় তাহলে বলা যেতে পারে জীবনানন্দ চর্চা। এবং আমি সাধারণত এরকম বক্তব্য দেওয়ার সুযোগ পেলে পরে আমি নেগেটিভ কথাবার্তা বলি সাধারণত, তো আজকে তাই করবো। তাতে করে আমার সম্বন্ধে অনেক সময় ভুল ধারণাও তৈরি হয় মানুষের। আমি আদতে ওরকম না, কিন্তু আমাকে এরকম সুযোগ দেওয়া হলে আমি শুধু বাজে কথা বলবো। তো আজকে আমি তাই করবো, আমি আমার বিরক্তির কথাগুলো জানাবো। সেটা আমার ব্যক্তিগত জীবনানন্দ চর্চাও হতে পারে এবং সামগ্রিকভাবে আমি যা দেখতে দেখতে বড় হচ্ছে এবং আশপাশে যা হচ্ছে সেগুলো নিয়ে আমি দু চারটে কথা বলি। আমি কোনো একটা কবিতা বা একাধিক কবিতা বা কোনো কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করব না, আমি কোনো উপন্যাস নিয়ে আলোচনা করব না, আমি কোনো প্রবন্ধ চিঠিপত্র কিছু নিয়ে আলোচনা করব না, কারণ এগুলো নিয়ে অলরেডি অনেক আলোচনা অ্যাভেলেবেল আমাদের আশেপাশে এবং আজকে অলরেডি অনেকগুলো কথাবার্তা হলো। আমি একদিক দিয়ে খুশি হয়েছি যে আমাকে শেষে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যে তাহলে আমি সবারটা শুনে নিয়েছি, এবার আমি নিজের মতন করে একটা গ্যাটিস দিয়ে শেষ করে দেবো। আমার অসুবিধা হলো আমি যেই কথাটা দিয়ে বলবো শুরু করব ভেবে ওখান থেকে মানে প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক সেই কথাটা আমার ওঠার ঠিক আগে মাল্যবান্ধা বলে দিল। আমি ভাবছিলাম আস্তে আস্তে বলবো আপনারা কি রকস্টার সিনেমাটা দেখেছেন, তো অনেকে বলবেন না দেখিনি, আবার অনেকে আমি দেখতে পাচ্ছি অনেকে দেখেছেন, আমি বুক চোখ থেকে বুঝতে পারছি যে অনেকে দেখেছেন, তাদের বয়স আমাদের কাছাকাছি। রকস্টার সিনেমাতে জর্ডান বলে একটা ক্যারেক্টার কে দেখতে পাই, সে প্রথমে জনার্দন থাকে তারপরে জর্ডান হয়। সেই ক্যারেক্টারটা রণবীর কাপুর প্লে করছেন। জনার্দন একজন আর্টিস্ট হতে চায়, সিঙ্গার হতে চায়, কিন্তু কিছুতেই সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে না। তারপর ওকে ওর ক্যান্টিনের এক দাদা সে বুদ্ধি দেয়, ভাই জীবনে খুব দুঃখ চাই, চাপ চাই, নাহলে পরে তো আর্টিস্ট হওয়া যাবে না। তারপর ও জোর করে একটা প্রেম করতে চায় যাতে ওকে প্রেমে ব্রেকআপ হয় আর কি, তাতে ও বেশ দুঃখ পাবে এবং দুঃখের গান লিখবে, দুঃখের গান করবে। এই যে ব্যাপারটাকে ওখানটাতে খুব লঘু করে দেখানো হয়েছে, এই জিনিসটাই আমারও জীবনানন্দকে নিয়ে মনে হয়, যে আমার মনে হয় ভদ্রলোক বোধহয় নিজের ক্রাইসিসটাকে ইচ্ছা করেই বাঁচিয়ে রাখছেন, ক্রাইসিসটাকে নারিশ করছেন নিজের শিল্পের জন্য। এটা একটা চিন্তা ভাবনা আমার আছে। যাই হোক, এটা নিয়ে আমি হয়তো কথা বলতে বলতে শুরু করবো ভাবছিলাম, তো এদিক দিয়ে আমি আর ঢুকছি না, কারণ মাল্যবান্ধা অলরেডি এটা তুলে দিয়েছে। আমি একদম শুরুর দিকে আসি। শুরুর দিকে বলতে একদম প্রথমে যখন আমরা পড়াশোনা শুরু করছি, কবিতা পড়ার ব্যাপারটা যে তৈরি হচ্ছে, সবার ক্ষেত্রে তো ওই প্রিভিলেজ থাকে না যে বাড়ির লোকজন সাহিত্য বা শিল্প অনুরাগী হন, তারপর সন্তান সেই চর্চার মধ্যে দিয়ে বড় হচ্ছে, সেই জিনিসটা সব ক্ষেত্রে তো হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন কবিতা পড়ছি বা সেটা সিলেবাস কেন্দ্রিক, এবং আমাদের পাঠ্যসূচিতে একটা অদ্ভুত ব্যাপার খুব অনেক দিন যাবত চলে আসছে, সেটা হচ্ছে খুব বিখ্যাত কবিদের খুব জঘন্য কবিতাগুলো সিলেবাসে রাখা হয়। এবং এই টেন্ডেন্সি কেন আমি জানি না, তাতে ওই কবিতাগুলো সবচেয়ে সহজপাচ্য হয় কি না আমি জানি না, কিন্তু মাধ্যমিক স্তর পর্যন্ত আমার খুব একটা অসুবিধা মনে হয় না, যে যাই দেওয়া হচ্ছে ঠিক আছে, কারণ তারা তখন সবে পরিচিত হচ্ছে, কবি কি বলতে চেয়েছিলেন, কবিতার নামকরণ কি, কত সালে প্রকাশিত, সেই ব্যাপারগুলো ঠিক আছে। একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীতে যখন যাচ্ছি, 11-12-এ যাচ্ছি, এই প্রসঙ্গে একটা অফ টপিকের একটা কথা মাঝখানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা যে পৃথিবীতে বসে আছি, আমরা যে পৃথিবীতে বড় হচ্ছি, সেই পৃথিবীতে আর্লি পিউবার্টি বলে একটা ঘটনা ঘটছে, এবং এটা অলরেডি সাইন্টিফিক্যালি ট্রুথ, যে আমাদের এই পৃথিবীতে আর্লি পিউবার্টি বলে একটা ঘটনা ঘটছে, যেখানটাতে আগে পিউবার্টি বা বয়ঃসন্ধির ব্যাপারটা 13-14 বছর এরকম একটা দেখা যেত, সেই পিউবার্টিটা অনেক তাড়াতাড়ি হিট করছে আমাদের পরবর্তী জেনারেশনগুলোর মধ্যে, এবং তাদের ম্যাচুরিটি লেভেলটা অনেকটা আলাদা। তাদেরকে আমরা এখনো আমাদের বাবা কাকারা যেভাবে কবিতা পড়ে আসছেন সেভাবেই কবিতা পড়াচ্ছি, এবং 11-12-এর সিলেবাসে খুব সম্ভবত জীবনানন্দ দাশের শিকার কবিতাটা আছে। আমি এক সময় 1-2 বছরের জন্য আমি 11-12-এর কয়েকজনকে পড়াচ্ছিলাম। আমি শিকার কবিতাটা পড়াতে গিয়ে আমার খুব অসুবিধা হয়েছিল। আমি এইগুলোই বলবো যে আমার কি হয়েছে বিভিন্ন সময়, এই চর্চাটার অবস্থা কি আমি সেটা বলতে চাইছি।
যে ওখানে এমন কিছু কথাবার্তা লেখা আছে আমি কিছুতেই বুঝতে পারছি না আমি একটা ক্লাস 11-এর ছেলে বা মেয়ের মাথায় ওটা কি করে অন্তত হিট করাও। ওদের চোখ মুখ দেখে বুঝতে পারছি ওরা একদম বোর হয়ে যাচ্ছে। এবার তারপর আমি এটাও মেনে নিচ্ছি যে হ্যাঁ সবসময় তো কবিতার পাঠক কম থাকে, তাহলে কবিতার লোকজন তো কমই শোনে এসে আলাম, ঠিক আছে ভালো কথা, ও হয়তো কবিতা লিখবে না, কিন্তু আমি যদি মিনিমাম ইন্টারেস্টটুকু গ্রো করাতে না পারি তাহলে খুব মুশকিল হবে। আমি নিজে পরবর্তীতে দেখছি যে মাস্টার্সের সিলেবাসে ওই একই কবিতা আছে। তাহলে আমাদের রাজ্যে যেই সিস্টেমের সিলেবাস তৈরি করা হচ্ছে সেই সিস্টেমের সিলেবাস তৈরি করার মধ্যে কোনো সামঞ্জস্য নেই। একই কবিতা ক্লাস 11 এবং মাস্টার্সের সিলেবাসে কি করে পাঠ্য হতে পারে আমার বোধগম্য নয়। এটা একটা দিক। তাও আমার স্কুল লেভেল নিয়ে খুব একটা অসুবিধা নেই। আমার মূল অসুবিধার জায়গা শুরু হয় যখন সো কল্ড একাডেমিক সেকশনে এসে কোনো একটা কিছু চর্চা হয়, বিশেষ করে জীবনানন্দের চর্চাতে অসুবিধাটা বেশি হয়। সেটা হলো এক ধরনের নোট ভিত্তিক পড়াশোনা এখনো চলছে এবং চারিদিকে চলছে, রমরমিয়ে চলছে। তারা শুরুই করে জীবনানন্দ সুরিয়ালিস্টিক কি রূঢ় বাস্তবতা, পড়া বাস্তবতা, তারপর হচ্ছে শুদ্ধতম কবি কি নির্জনতম কবি, এসব বলে টলে দিয়ে মোটামুটি আমি দেখলাম যে নোট লিখলে পরে মোটামুটি 8 পাতা থেকে 1 পাতা শুধু এই শব্দগুলো বসালেই হয়ে যায়, একটা কিছু লিখতে হয় না ওখানটাতে জীবনানন্দের কবিতা সম্বন্ধে। তারপর ওই জিনিসটাকে আবার রিপিট করা হচ্ছে, করতে করতে 3 বার বলা হয় এই জিনিসটাকে। প্রথমে একবার বলে দেওয়া হয় ভূমিকাতে, তারপরে কবিতার মূল ভাব বলে একটা ব্যাপার মতন রাখা হয়, যাই প্রশ্ন দাও রাখা হয়, তারপরে আবার উত্তরে আবার ওই কথাগুলোকেই অন্য অ্যাঙ্গেল থেকে বলা হয় এবং এর আগে বা পিছে কোনো একজন অমুকে বলেছেন বলে দিয়ে দেওয়া হয় এবং জীবনানন্দের কবিতা থেকে কোট করা হয়। এই যে টেন্ডেন্সি বা এই প্যাটার্নে যে পড়ানো হচ্ছে, এই প্যাটার্নটা খুব প্রবলেমেটিক। অন্য কোনো কিছুতে প্রবলেমেটিক হোক না হোক, কবিতা পড়ানোর ক্ষেত্রে এটা খুব প্রবলেমেটিক একটা প্যাটার্ন এবং এটা একাডেমিক সেক্টর এই চর্চাটা চালিয়ে যাচ্ছে কারণ তাহলে খুব সুবিধা হয় এবং একই বই বারবার রিপিট হতে হতে বিক্রি করতে খুব ভালো হয় আর কি। তাতে করে আখেরে কোনো লাভ হচ্ছে না। আমি গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সে দেখছি তাদের মধ্যে কোনো জীবনানন্দ সংক্রান্ত কোনো আগ্রহই নেই। একমাত্র যারা লেখালেখি করছে, যারা লেখালেখি সংক্রান্ত কাজের সাথে জড়িত কোনো না কোনোভাবে, তারা বাদ দিয়ে বাকি ওভারঅল বাংলা স্টুডেন্ট, বাংলা ভাষা ও সাহিত্য বিষয় নিয়ে তারা পড়াশোনা করছে, তাদের কিন্তু কোনো আগ্রহ নেই। তাদের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ জীবনানন্দ বোর করে। এই যে জিনিসটা জীবনানন্দ বোর করে এবং জীবনানন্দ যে বোরিং না, জীবনানন্দ যে ইন্টারেস্টিং, এই জিনিসটুকু যদি দিতে পারতো আমাদেরকে একাডেমি, তাহলে আমি খুব আনন্দ পেতাম এবং এটা দেওয়া সম্ভব। সেটাও আমি দেখেছি কোনো একজন শিক্ষকের কোনো একটা ক্লাসে আমি বসে থেকে শুধু 8 বছর আগের একদিন কবিতাটা তিনি পড়িয়েছিলেন, ওটা ক্লাস হাঁটতে হাঁটতে আমি তখন হা হয়ে শুনেছিলাম, এই পড়ানোটা, এই জিনিসটা কেন হচ্ছে না, এইভাবে কথাগুলো কেন বলা হচ্ছে না, তার বদলে আমাকে এতগুলো জেরক্স দিয়ে দেওয়া হচ্ছে কেন জীবনানন্দের নাম। আমি ওই জেরক্সটা পড়তে চাই না, আমি টেক্সটটা পড়তে চাই। টেক্সটটা সম্বন্ধে আরো 10 জন কি ভাবছে না ভাবছে আমি শুনতে চাই, আমি কি ভাবছি আমি বলতে চাই। এর বাইরে কিছু চর্চা হতে পারে না। এবার আমি যখন ওই জিনিসগুলো ওভাবে লেখার চেষ্টা করছি, স্বভাবতই আমি নম্বর পাবো না এবং কাউকে আমি যখন বলার চেষ্টা করছি হচ্ছে না। এটা গেল একটা দিক এবং এই জিনিসটা হচ্ছে এবং এই জিনিসটাকে কেউ ব্রেক করতে চাইছে না তা না, অনেকে চাইছে এবং বিশেষ করে যারা নতুন যারা জয়েন করছেন তাদের মধ্যে এই টেন্ডেন্সি আছে যে আমরা এই প্যাটার্নের এই পড়াশোনাগুলোকে ব্রেক করে অন্য কিছু করবো। এটা একটা দিক। আমি অনেকগুলো টুকরো টুকরো দিক বলবো, তাই জন্য আমি মানে খুব দ্রুততার সাথে বলার চেষ্টা করছি। এটা একটা দিক গেল। আরেকটা দিকের চর্চা আমার সঙ্গে তখন আমার পরিচয় হচ্ছে যখন ওই স্কুল শেষ হচ্ছে, কলেজ, ওই সময়টাতে আমি লিটল ম্যাক ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। লিটল ম্যাক কি জিনিস খায় না মাথায় দেয়, আমি তখন অল্প অল্প সব বুঝছি এবং লিটল ম্যাকের লোকজনেরও এই একাডেমিক সেকশনের লোকজনের একটা জীবনানন্দ নিয়ে ফ্যাসিনেশন আছে, লিটল ম্যাকের লোকজনের একটা জীবনানন্দ নিয়ে ফ্যাসিনেশন আছে। এইবার জীবনানন্দ নিয়ে যে ফ্যাসিনেশনটা আমি দেখতে পাচ্ছি, সেই ফ্যাসিনেশনটাতে হচ্ছে জীবনানন্দ মানে কি বলবো, ওর ওই ফ্যাসিনেশনটার মধ্যে ওই রকস্টার জর্ডানের জনার্দন থেকে জর্ডন হওয়ার ফ্যাসিনেশনটা লিটল ম্যাকের লোকজনের মধ্যে প্রচুর পরিমাণে, যেন আমাকে ক্রাইসিস বাঁচিয়ে রাখতে হবে শিল্পী হওয়ার জন্য। আমি তো জানি না ভাই জীবনানন্দ সত্যি তাই করেছিলেন না, আমার মনে হতে পারে, কিন্তু ওই চর্চাটা কেন আমি বারবার রিপিট করব। তারা কেউই জীবনানন্দের আশেপাশে নখের যোগ্য কবিতা লিখতে পারেন না, কিন্তু তাদের কবিতার মধ্যে, তাদের কবিতার ভাষার মধ্যে, তাদের কবিতার ভাবের মধ্যে পুরোপুরি জীবনানন্দ ঢুকে বসে থাকে। এবার জীবনানন্দের ক্ষেত্রে যে কথাগুলো আজকে বারবার সাউদাদির কথাবার্তার মধ্যে উঠে আসছিল, যে বারবার ওই সময় দাঁড়িয়ে সবাই রিজেক্ট করে দিচ্ছে একটা টাইমে, তার কারণ হচ্ছে কন্টেন্টের অসুবিধা না, তার কারণ ছিল ফর্মের অসুবিধা। ফর্মটাকে নিতে পারছে না। রবীন্দ্রনাথ যেটা বলছে ভাষার জবরদস্তি,
পরবর্তীতে আরও যারা যারা সমালোচনা করছেন বেশিরভাগ ক্ষেত্রে ওর ভাষা নিয়ে সমস্যা, ওর প্রকরণ নিয়ে সমস্যা, এগুলো হচ্ছে। কিন্তু জীবনানন্দ নিয়ে আজকে আমি এত বছর পরে আমরা আলোচনা কেন করছি, তার কারণ জীবনানন্দের শুধু প্রকরণ ছিল না, জীবনানন্দের অনেক বেশি স্ট্রং যেটা ছিল সেটা হচ্ছে কন্টেন্ট। জীবনানন্দের লেখার মাঝখানে মাঝখানে যে গ্যাপগুলো, সেই গ্যাপগুলোতে জীবনানন্দ নিজের কন্টেন্টকে এতটাই স্ট্রং জায়গায় নিয়ে যেতে পেরেছেন, তাতে করে আমরা বারবার করে জীবনানন্দ পড়তে গিয়ে ব্যক্তিগত জীবনানন্দ এবং জীবনানন্দের লেখার সাথে একটা মিসম্যাচ করে দিই, এবং জীবনানন্দটা খুব সফলভাবে করেছেন। এটা জীবনানন্দের সাফল্য এবং আমাদের ব্যর্থতা যে আমরা আজ অব্দি জীবনানন্দের লেখা নিয়ে আলোচনা করতে গিয়ে তার জীবনকে ছেড়ে আলোচনা করতে পারি না। আমি এক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই, আমি চর্চার যে লিস্ট আমি করে রাখছি সেটা মাঝে মাঝে আমি কিছু কিছু কথা বলতে চাই। আরেকটা কথা বলতে চাই, আমি যে কোনো লেখক, শিল্পী, ওভারঅল শিল্পী, সাহিত্যিক যাই হোক না কেন, তাদের একটা পার্সোনা বলে একটা শব্দ আছে ইংরেজিতে, ওই শব্দটার আমি সাপোর্টে। ঠিকঠাক বাংলা আমি পাচ্ছি না এই মুহূর্তে। পার্সোনাল লাইফের কেচ্ছা ঘাটার সাপোর্টে আমি না। পার্সোনাটা জানা দরকার, তার পরিপ্রেক্ষিত জানা দরকার, তার তিনি কোন সময় লিখছেন জানা দরকার, তিনি কিরকম জীবনযাপন করেছিলেন, সেই সময় আর্থসামাজিক পরিস্থিতি কি ছিল জানা দরকার, খুব দরকার। তাহলে আমি ধরতে পারবো, বুঝতে পারবো, আমার বিচার করতে সুবিধা হবে। এর বাইরে বাকি যা ডিটেলস আমার জানা দরকার সেগুলো শুধু ডকুমেন্টেশনের স্বার্থে, আমার কবিতা পাঠের স্বার্থে সেই জিনিসগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। জীবনানন্দের বনলতা কে ছিলেন আজকে 2026-এ দাঁড়িয়ে কেন আমার প্রশ্ন হবে এটা? আমি জীবনানন্দের শোভনা বলে সেই কাজিনের সাথে কি সম্পর্ক ছিল আমি কি করবো জেনে? আমার দরকার নেই। জীবনানন্দ আমার দাদা না। জীবনানন্দ বেঁচে থাকলে পরে আমরা জীবনানন্দকে দাদাই বলতাম, মিলুদা বলতাম। তো মিলুদা তো মরে গেছে, আমরা তো মিলুদা করতে পারবো না। মিলুদা আমার বন্ধু না, তো যে আমি কি জিজ্ঞাসা করবো ভাই তোমার কি মুখের সাথে ছিল নাকি কিছু? তো আমি কি করব তার কবিতার মধ্যে বনলতাকে আর সুচরিতাকে আর যা যা মেয়েদের নাম লেখা আছে সেই মেয়ের নাম বললে অন্য মেয়ের নাম আসলো, কি লিখেছে সেটা দেখো। যেই কথাগুলো বলতে চাচ্ছে তার জন্য কনটেক্সচুয়ালি যতটুকু দরকার ততটুকু দেখো। তুমি ওই জায়গাতে খুঁচিয়ে যাচ্ছ এবং এই খোঁচানোর ফল কি হতে চলেছে, ওই কাদম্বরী দেবী সুইসাইড নোটের মতন আরেকটা রিসেন্ট খুব তাড়াতাড়ি চলে আসবে আমি নিশ্চিত। রঞ্জনবাবু এখন সময় পাচ্ছেন না, ওইদিকে কাজ করছেন, এদিকে আসবেন, উনি জীবনানন্দ নিয়েও লিখবেন, আমি আশাবাদী। এবং আমি কিনবো, আমি পড়বো, আমার ভালো লাগে, বেশ মজা লাগে পড়তে, এগুলো ভালো টাইম পাস হয় এবং অসুবিধা নেই, করুক। এবং এই যে লিটল ম্যাগ, যেটা আমি বলতে চাচ্ছিলাম, লিটল ম্যাগের ক্ষেত্রে লিটল ম্যাগ এই পার্সোনাকে, লিটল ম্যাগের কবি সাহিত্যিক যারা আছেন তারা এই পার্সোনাকে ব্যক্তিগত জীবনের সাথে খুব ভুলিয়ে ফেলে। তারা সবচেয়ে বেশি এই কাজটা করে ফেলেছেন বাংলা সাহিত্যে হচ্ছে এক শক্তি চট্টোপাধ্যায়ের সাথে, আর শিল্পী টিল্পী যারা আছেন ছবি টবি আঁকেন বা কিছু করেন তারা রামকিঙ্কর বেজের সাথে। কারণ এদের জীবনের ব্যক্তিগত জীবনগুলো খুব একটা ব্যাপার আছে আর কি, আনন্দলোকে দেখা যায় এদেরকে নিয়ে। তো এরকম ব্যাপার যাদের জীবন নিয়ে থাকে তাদেরকে নিয়ে এক ধরনের একটা তৈরি করা হয়। এই তৈরি করা ব্যাপারটা দরকার নেই। তো আমার কথা হচ্ছে তুমি ওই ভিতরটাতে ঢোকার চেষ্টা করো। আমি যদি উদাহরণ হিসেবে বলি, আমি যদি অরুণেশ ঘোষ বা শৈলেশ্বর ঘোষের নাম বলি বা ফাল্গুনী রায়ের নাম বলি, যারা জীবনানন্দ দ্বারা প্রচণ্ড রকমভাবে প্রভাবিত বলে আমি মনে করি, এবং ওই টাইমে হাংরি যা করছে, জীবনানন্দ না থাকলে পরে হাংরি হতো না আমার মনে হয়। আমার এটা একদম ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে আমার এটা মনে হয়। এবং তাদের হাংরিতে যা লেখালেখি আমি পড়েছি, আমার মনে হয়েছে তারা রবীন্দ্রনাথকেও পড়েছেন, তারা জীবনানন্দকে পড়েছেন, তারপরে কিছু একটা করতে চাইছেন। বিশেষ করে ফাল্গুনীরা একটু র স্টেজে ওই জায়গাটাতে মরে গেছেন। ফাল্গুনীরা একটু বেঁচে থাকলে হয়তো অন্যরকম কিছু হতো। এই জিনিসগুলো আমার মনে হয়। সেখান থেকে তার পরবর্তীতে হাংরির পরবর্তীতে যারা আসছেন তারা গিয়ে যখন করছেন, তারা না হতে পারছেন পুরোপুরি হাংরি, কারণ ওই ক্রাইসিসটা নেই। এবং হাংরিদের সাথে কি কি হয়েছে সেটা তারা দেখে ফেলেছেন। তাহলে সেখান থেকে সরে গিয়ে প্রতিষ্ঠানের দিকে চলে যাওয়ার একটা পুরোপুরি টেন্ডেন্সি একদিকে চলে গেল, আরেকদিকে অন্য কিছু আন্দোলন হলো যেগুলো বিক্ষিপ্ত হলো, হাংরির মতো পপুলার হলো না। তো এই করতে গিয়ে জীবনানন্দ হঠাৎ করে একটু গ্যাপ হয়ে গেল মাঝখানটাতে। এই গ্যাপ হওয়াতে মুশকিল হলো, এক ধরনের লঘু চর্চা আসলো জীবনানন্দ সংক্রান্ত, যে চর্চার মধ্যে বাচিক শিল্প কেন্দ্রিক, আবৃত্তি কেন্দ্রিক, জীবনানন্দের কবিতাকে গানের মতন করে করার একটা টেন্ডেন্সির মধ্যে দিয়ে যে চর্চাগুলোকে নিয়ে আসা হলো। এবং এই চর্চাগুলোর ফলে যেটা হলো, জীবনানন্দের চর্চা হলো, কিন্তু ওই চর্চাটা একটা স্তরের মানুষ একটা লেভেল অবধি পৌঁছে গিয়ে থেমে গেল। এবং তারা ভাবতে শুরু করলো যে এই তো এবার আমরা বেশ জীবনানন্দ দ্বারা একটা সম্পৃক্ত হলাম, এবার আমাদের কথা আরো 10 জন শুনবেন, এবং তারা সব জায়গায় জীবনানন্দ করলেন। এর ফলে
ওই যে যে ফ্লোটা দিয়ে আমি যাচ্ছি, যেই ফ্লোটা প্রথমে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে দিয়ে দেখতে দেখতে যাচ্ছি, আমি লিটল ম্যাগাজিনের কবি সাহিত্যিকদের মধ্যে দেখতে দেখতে যাচ্ছি, ওই ফ্লোটা ওইখানটা দিকে কারোর কারোর ক্ষেত্রে হোঁচট খেয়ে যেতে পারে এবং তারা ওই চর্চাটার ওই জায়গাতে গিয়ে সীমাবদ্ধ হয়ে যাচ্ছেন। এবং আমি কোনোটাকেই নেগেটিভ বলছি না, আমি শুধু আমার বিরক্তিগুলো বলছি। এবং আমি চাই যে এই যে যতগুলো যা যা বলছি আমার কোনো অসুবিধা নেই, হচ্ছে মানে এনি পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি, এই কাইন্ড অফ থিওরি, তাহলে পরে জীবনানন্দ নিয়ে কথাবার্তাই হতো না। এবং এটাও আমার মনে হয় জীবনানন্দ বোধহয় খুব মানে ভাগ্যবান একজন লোক। আমি নিশ্চিত যে বাংলা সাহিত্যে জীবনানন্দের মতন আরও প্রচুর লোকজন ছিলেন এবং আছেন এবং ভবিষ্যতেও থাকবেন যাদেরকে নিয়ে কোনো চর্চা হবে না, এবং তারাও হয়তো খুব ভালো কিছু একটা লিখেছিলেন, কিছু একটা লিখবেন, কিন্তু জীবনানন্দকে নিয়ে যে পরিমাণে চর্চাটা হচ্ছে তারা সেই চর্চাটা পাবেন না। এবং জীবনানন্দ এই ক্ষেত্রে লাকি বুদ্ধদেব বসু বা ভূমেন্দ্র গুহের কাছে, এবং আনলাকি যে তারপর যে জিনিসটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল সেই জিনিসটা সুন্দরভাবে কতটা এগোচ্ছে সেই নিয়ে আমি সন্দিহান। আমি ওইদিকে ঢোকার আগে আরও এক দুটো এদিকের কথা বলে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম, আরেকটা টেন্ডেন্সি হচ্ছে জীবনানন্দ চর্চার টেন্ডেন্সি, যেটা বিগত কিছু বছর একটু বেশি হয়ে গেছে, কৌশিক একটু বলে চেপে গেছে, সেটা হচ্ছে উপন্যাস নিয়ে। একটা জীবনী কেন্দ্রিক উপন্যাস, এটা চৈতন্যদেবকে নিয়ে হয়েছে এসব ব্যাপার স্যাপার, রবীন্দ্রনাথকে নিয়ে মোটামুটি হয়ে গেছে, এগুলো শেষ, এখন অবসলিউট, এখন হচ্ছে জীবনানন্দ। এবার জীবনানন্দকে নিয়ে যা যা উপন্যাস লেখা হচ্ছে, ওই উপন্যাসগুলোর কোনো একটা পড়ার থেকে জীবনানন্দের একটা কবিতা পড়া ভালো, এটা আমি বিশ্বাস করি। একজন কমলালেবুর কথা, স্বাগতদীর কথা দেওয়া আসলো, আমি একজন কমলালেবু একটা উপন্যাস হিসেবে পড়া শুরু করেছিলাম, তারপর দেখলাম ওখানে শুধু ডায়েরি থেকে কোট করে দেওয়া আছে, তারপর আমার গুলিয়ে গেছে, তারপরে আমি ডায়েরির মতন করে পড়ে ওটাকে শেষ করিনি, ছেড়ে দিচ্ছি। আমি বুঝে গেছি উপন্যাস নেই ওটাতে, আর তো অর্ধেক পড়ার পর আর দরকার পড়লো না। এবার ওই উপন্যাসটা পড়ার চেয়ে আমি ভূমেন্দ্র গুহের জীবন আলেখ্য বলে যে বইটা আছে, ওই বইটা পড়া বেটার মনে করবো, বা সুনীল গাঙ্গুলি, অলোক রঞ্জন বা শৈলেশ্বর, অরুণেশ, এরা জীবনানন্দকে নিয়ে কী কী চিন্তাভাবনা করছেন, জয় গোস্বামী কী কী চিন্তাভাবনা করছেন, সেগুলো পড়া আমার বেটার মনে হয়। একদম কোট আনকোট যেগুলো নন ফিকশন, যেগুলো প্রবন্ধ অথবা গদ্যের মতন করে লেখা, ব্যক্তিগত গদ্যের মতন করে পাঠ অভিজ্ঞতা হেনা তেনা, ওগুলো পড়া বেটার বলে আমি মনে করবো। আমি ওই তপেশদার কথায় রবিশঙ্কর বলের কথাও আসলো, তপেশদা যে উপন্যাসটার কথা বললেন, আমি ওই উপন্যাসটা পড়িনি এখনো, মণিময়, ওটা পড়িনি। আমি আরেকটা পড়েছি, পাণ্ডুলিপি করে আয়োজন, ওটাতেও জীবনানন্দের প্রসঙ্গ, কিন্তু আমি একটু বিরক্ত হয়েছি ওই উপন্যাসটা পড়ে। খুব ভালো উপন্যাস, মানে খুব ভালো ভাষা, অনেক কিছু নিয়ে খেলা হচ্ছে ওই উপন্যাসটার মধ্যে, ছোট্ট পাতলা উপন্যাস, মাথায় খুব চাপ দিচ্ছে, হেভি একটা ব্যাপার দিচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি জীবনানন্দকে ভেবে নিয়ে ওই উপন্যাসটাতে ঢুকি, আমার দরকার নেই আমি আরেকটা কবিতা পড়ি। এই যে এই উপন্যাস চর্চার যে ট্রেন্ডটা চলছে, এটা শেষ হবে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মতন কারোর একটা কোনো উপন্যাস জীবনানন্দ, মিলু এবং শোভনার মুক্তমুখ টাইপের জায়গায় গিয়ে থামবে, তারপরে লোকজন বলবে আমাদের জীবনানন্দকে নিয়ে এরকম করবেন না। এই প্রতিবাদটা যারা করবেন তারা হচ্ছে সেই সেক্টর থেকে আসবেন যারা আবৃত্তি, বাচিক শিল্প এবং গানের মধ্যে দিয়ে জীবনানন্দকে মানে চর্চা করে। এবং এই কথাগুলো কন্ট্রোভার্সিয়াল, বাজে কথা, খারাপ লাগতে পারে, আমি তো একদম বিরক্তির থেকে বলছি, কারণ এইভাবে হয়ে আসছে, রবীন্দ্রনাথের প্যাটার্ন ফলো হচ্ছে এখানটাতে, এবং হবে এটা 20-25 বছরের মধ্যে এই প্যাটার্নটা একটা সার্কেলে কমপ্লিট হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে বর্তমানে জীবনানন্দ চর্চার যে পরিস্থিতিটা দাঁড়িয়ে আছে, তার মধ্যে অল্প কয়েকজন গবেষকের নাম আছে, তাদের কাজকে আমি শ্রদ্ধা জানাই, কারণ তারা একটা জাইগেন্টিক কাজ করছে, বিশাল একটা ভয়ানক লেভেলের কাজ, সারা জীবনের কাজ, কিন্তু ওই কাজটা করতে করতে কাজটা ক্রমশ জীবনানন্দকে একটা যেই আইকন কেন্দ্রিক জিনিসপত্রের এগেনস্টে চর্চাটা আসছিল, জীবনানন্দকে আইকন বানানোর যে চেষ্টাটা এখন হচ্ছে, দুটো জিনিসকে কন্ট্রাডিক্ট করে দেয়। জীবনানন্দকে একটা আইকন বানানোর চেষ্টা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। জীবনানন্দ কোনো মহান ব্যক্তি ছিলেন কিনা আমি জানি না, আমি কি করব, জীবনানন্দের চেয়ে বেশি জীবনে দুঃখ কষ্ট আমাদের আশেপাশে প্রচুর লোকজনের আছে, আমাদের ফ্যামিলিতে আছে, আমাদের পাশের বাড়ির লোকটার আছে, রাস্তাঘাটে সবার আছে। তার জীবনের দুঃখকে গ্লোরিফাই করা হচ্ছে, তার কাজকে আরো বেশি করে পুশ করার বদলে এই গ্লোরিফিকেশনের জন্য, এই গ্লোরিফাই করার জন্য বারবার গবেষকদের পার্টিকুলার কিছু মেয়েদের অনুষঙ্গ আনতে হচ্ছে। জীবনানন্দ বেশ্যাবাড়ি গেছেন কি জাননি, আমি জেনে কি করব, গেলে গেছেন, না গেলে জাননি, তার ইচ্ছা।
জীবনানন্দের সাথে তার কাজিনের কি সম্পর্ক আমার জানার ইচ্ছা নেই। এই যে প্রসঙ্গগুলো আসছে, 20 বছর আগে এই প্রসঙ্গগুলো নিয়ে খুব একটা আলোচনাই হতো না, এবং সেটা ঠিক ছিল, আমার মনে হয় দরকার ছিলই না এই প্রসঙ্গগুলো উঠে আসার। বনলতা সেনকে আমার জানার দরকারই নেই। এই টেন্ডেন্সি থেকে না বেরোতে পারলে আমি বললাম ওই পরিণতি ওই দিকেই যাবে, এবং জীবনানন্দ চর্চা, জীবনানন্দের কবিতা কেউ করবে না, এবং তার ফল অলরেডি হওয়া শুরু হয়ে গেছে। যার একটা দিক আমি দেখতে পাবো, এই চর্চার আরেকটা দিক হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কমিউনিটিতে এক ধরনের মিম কালচারের মধ্যে দিয়ে আমরা যাই, যেখানটাতে প্রতি বছর জীবনানন্দের মৃত্যুর দিনে বেশ কিছু মিম আসে ট্রাম লাইন কেন্দ্রিক, এবং জীবনানন্দ ভার্সেস ট্রাম লাইন মিম বলে পেজ আছে, ডেডিকেটেড কমিউনিটি আছে, যেখানে এগুলোই চর্চা হয়। তো এই চর্চাটারও কোনো গুরুত্ব নেই, কোনো অসুবিধাও নেই, কোনো দরকার নেই, ঠিক সেরকমভাবে ওই বনলতা সেনকে সেটাও কোনো ফ্যাক্টর করে না। আমার কথা এটা আর ওটা একই জিনিস। যদি কেউ মিমটাকে এগেনস্টে কথা বলতে চায়, এই মিমটা একটা নেগেটিভ হচ্ছে, এই হচ্ছে, বাজে জিনিস হচ্ছে, আমাদের প্রিয় কবিকে এরকম করছেন কেন, এইসব বলছেন কেন, বাজে কথা এই সেই, তাহলে আমার মনে হয় তাদের এটাও অ্যাড্রেস করা উচিত যে বারবার জীবনানন্দকে ভালো প্রমাণ করার জন্য জীবনানন্দের বউকে খারাপ বলা খুব একটা বোধহয় দরকার নেই। লাবণ্য দাস তো কবি না, লাবণ্য দাসের কবিতা তো আমি পড়ি না। লাবণ্য দাসের যদি কিছু করতেই হয়, আমি মানুষ জীবনানন্দ পড়ে নেবো। উনি ওনার মতন করে ওনার স্বামীকে বা কবি জীবনানন্দকে, মানুষ জীবনানন্দকে যা মনে করেছেন লিখেছেন, ছোট্ট একটা বই আছে, বেশিক্ষণ সময় লাগবে না, পড়ে নিবে, হয়ে গেল তো ধারণা। লাবণ্য দাস কত খারাপ ছিলেন, জীবনানন্দ তার জন্য কতটা দুঃখ পেলেন, সেটা জেনে আমি কি করবো? এবং এই জীবনানন্দ চর্চা এখন বারবার এই দিকগুলোকে হাইলাইট করছে, বারবার খুব কান্নাকাটি হচ্ছে জীবনানন্দ শোভনাকে পায়নি বলে অনেক এই হয়েছে সে হয়েছে, আর পেলে পরে তো কবিতাগুলোই হতো না, তো কবিতাগুলো তো হয়েছে, থাক, ওটা দিয়ে থাক, খুশি থাক। এই কাজগুলোর ফোকাস সরে যাওয়াটা খুব বাজে একটা দিক। ঠিক যেরকম একাডেমিক ভাবে যে পড়াশোনাটা একই রকম ভাবে গতে চলে আসছে, সেটা একটা বাজে দিক। আপনি যদি আজকে ওই মিম কালচারে জীবনানন্দকে ছোট করা হচ্ছে বলে আমি মনে করি, তাহলে আমার মনে হয় জীবনানন্দর প্রেমিক প্রেমিকা স্ত্রী কি ব্যক্তিগত জীবন, সেগুলোকে নিয়ে যা হচ্ছে সেটাকেও আমার অ্যাড্রেস করা উচিত। এই চর্চার এটা একটা দিক। উপন্যাস কেন্দ্রিক ব্যাপারগুলো কিছুটা হলেও বললাম, আরও সময় থাকলে আমি ধরে ধরে এক একটা উপন্যাস নিয়ে কথা বলা যেত। প্রায় প্রত্যেক বছর এখন একটা করে উপন্যাস বেরিয়ে যাচ্ছে জীবনানন্দের জীবন নিয়ে, এবং যেই উপন্যাসগুলোতে শুধু বারবার করে যেন জীবনানন্দ ওই অদ্ভুতভাবে মরে গেছেন দেখে ভালো কবি, ওই কি জানি নাম মাথায় ঢুকিয়ে দিয়েছিল শিল্পী আহ্লাদ, ওরকম করে মরে গেলে কি শিল্পী আহ্লাদের কবিতা ভালো হয়ে গেল? আরে অদ্ভুতভাবে তোর কবিতা সে ভালো লিখছে, তার মাথা নিতে পারেনি তাই মাথা ঢুকিয়ে দিয়েছে, ওটা তুমি নিতে পারবে না বাবা, ওটা তুমি নিতে পারবে না, তাহলে তুমি ওটা নিয়ে চর্চা করছো না, তুমি কবিতাটা নিয়ে চর্চা করো। জীবনানন্দ ট্রামের সামনে পড়ে নিজে পড়ে গেছিলেন, না ট্রাম এসে ধাক্কা দিয়ে মেরে দিয়ে চলে গেছে, নাকি আত্মহত্যা করার তো অনেক মিডিয়াম থাকে, তিনি ওটা বাদ দিয়ে ট্রামে গিয়ে আত্মহত্যা করতে গেছিলেন, না কি হয়েছিল, উনি অন্য জগতে ছিলেন, কি ছিলেন জানি না তো আমরা, এবং আমার জানার দরকার নেই। আমার মজা লাগে সজনীকান্তকে নিয়ে, সজনীকান্ত এসব কথাবার্তা বলে, তারপরে সজনীকান্ত আবার শ্মশানে যায় জীবনানন্দ মরে যাওয়ার পরে। আমার ওই লোকটাকে খুব ভালো লাগে, ওই লোকটা বেশ মজার লোক, ওই লোকটা যে কাজগুলো করে আমি ওই কাজগুলো করতে চাই, লোকজনকে খোঁচানো, উত্তপ্ত করা, ঠিক আছে, অন্তত কিছু তো কোর্স করে গেছে লোকটা, তার জন্য আরো কতগুলো লোক ওকে অপোজ করার জন্য কতগুলো স্টেটমেন্ট তৈরি করে দিয়ে গেছে, কিন্তু ওই লোকটা জীবনানন্দ যখন মরে যাচ্ছে তখন কিন্তু শ্মশানে যাচ্ছে। বাকি যারা সাপোর্ট করছে, এত কিছু করছে, এই করছে সেই করছে, তারা নেই, কেউ শ্মশানে কেউ নেই, যখন মরে যায় তখন কেউ থাকে না, কিন্তু তারপর থেকে আবার অনুষ্ঠান হওয়া শুরু হয়ে যাচ্ছে, তারপর থেকে তাকে নিয়ে খুব মাতামাতি অনেক কিছু হচ্ছে, অনেক ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। যাই হোক, জীবনানন্দের চাকরি নিয়ে আমার কিছু বলার ছিল। ওই চর্চার ক্ষেত্রে বারবার করে জীবনানন্দের চাকরি জীবিকা এই ব্যাপারগুলো আসে, না ওদিকে যাচ্ছিলাম, সময়ের ব্যাপার হয়ে যাবে। আচ্ছা, শেষ করে দিয়ে আমি একটুখানি দুটো কথা বলে, একটা জিনিস হচ্ছে আমার মনে হয় জীবনানন্দকে আমরা যারা পাঠ করছি, আমরা যারা জীবনানন্দের পাঠক, আমরা যারা চর্চা করছি, আমরা ততটা প্রস্তুত এখনো না। জীবনানন্দ নিজে যতটা প্রস্তুত হয়ে তার লেখা লিখেছেন, আমি জীবনানন্দের সমস্ত কবিতা পড়িনি, সমস্ত বই পড়িনি, আমার ওই ভারবী থেকে প্রকাশিত যে শ্রেষ্ঠ কবিতা, ওটা আমার অনেকবার করে মাথার মধ্যে আসে। আমি বারবার করে বিভিন্ন কবিতা পড়ি আর থেমে যাই। আমি জীবনানন্দ ফেজে পড়েছি জীবনে, স্কুলের সময় একরকম, কলেজের সময় একরকম, যখন কবিতা লেখা শুরু করছি তখন একরকম, পত্রিকার সময় একরকম, বিভিন্ন সময় আমার আলাদা রকম লেগেছে। মাল্যবান নিয়ে তপেশদা যখন কথা বলছেন, তখন আমার মনে পড়লো যে আমি মাল্যবান শুরু করে আমি শেষ করিনি, তার কারণ আমার অসুবিধা হয়েছে। আমার যখন অসুবিধা হয় আমি নিজেকে সরিয়ে নিই, আমি লেখককে অস্বীকার করি না,
আমি বুঝতে পারি যে এখন আমার সময় হয়নি, হয়তো পরে আসলে আমি নিতে পারবো। আমার এটা অনেক লেখকের অনেক লেখাতে হয়েছে। তো মাল্যবান আমি একই জিনিস করে ছেড়ে দিয়েছি। ঠিক একই জিনিস হয়েছে কবিতার কথা পড়তে গিয়ে। দু তিনটা মানে প্রথম দিকের প্রবন্ধের প্রথম প্রবন্ধের প্রথম দিকগুলো পড়ার পরেই আমার মাথা মোটামুটি একটু নড়াচড়া করা শুরু করে দিয়েছে। আমি মনে হচ্ছে যে আমি যদি এটা আর বেশি পড়ি, আমি যতটুকু যা লিখি লেখা বন্ধ হয়ে যাবে। আমি বইটা বন্ধ করে রেখে দিচ্ছি, বইটা সযত্নে রাখা আছে, আমি জানি ওই বইটা আমি আবার পড়ি। আমি কবিতা পড়তে গিয়েও একই জিনিস হয়েছে। আমি যখন রূপসী বাংলা সকল যে নামটা ব্যবহার করি আমরা, জীবনানন্দ মনে হয় করতেন না, তো সেই নামের ওগুলো ওই সিলেবাসে প্রথমে দেখা, ওগুলো পড়ছি। বাংলার মুখ আমি দেখিয়েছি, আবার আসি কবিরে, তারপরে আবার ওদিকে অদ্ভুত আনার এক, এইসব পড়লাম। আমি তারপর ছোটো ছোটো যে আকাশলীলা, সুরঞ্জনা, এইসব জিনিসপত্র পার করার পরে আমি যখন 8 বছর আগের একদিনে আসছিলাম, তখন গিয়ে আমার প্রথম অসুবিধা হয়েছিল জীবনানন্দের কবিতা পড়ে। কারণ ততদিনে আমার কিছুটা আমারও বয়স বেড়েছে, আমার চর্চার বয়স বেড়েছে। তো আমি 8 বছর আগের একদিন যখন পড়ছি, তখন আমার কিছু অসুবিধাজনক জিনিসপত্র মনে হচ্ছে যে আমি ওগুলো জিনিস নেওয়ার জন্য প্রস্তুত কিনা। তারপর ওই কবিতাটা একরকম গ্রাস করে। তারপর 8 বছর আগের একদিন ভোর, নগ্ন নির্জন হাত, গধূলি সন্ধি নৃত্য, ক্যাম্পে শিকার, এরকম 8-10টা কবিতা আছে যেগুলো আমাকে হন্ট করে। জীবনানন্দ একজন হন্টিং কবি বলে আমার মনে হয়। ওনাকে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে লিখতে বলা হতো, উনি হয়তো থ্রিলার, ক্রাইম থ্রিলার লিখতেন, বেশ ভালোই লিখতেন মনে হয়, ভিডিও হতো ওনার, কারণ টাকার খুব দরকার ছিল। তো জীবনানন্দকে মহিমান্বিত করলে হবে না, উনি লিখতেন, লেখা পাঠাতেন আর টাকা চাইতেন খুব, মানে যে জিনিসটা লিটল ম্যাগাজিনের কাছ থেকে চাইলে পাওয়া যায় না। এবং উনি চাইতেন, এবং নির্লজ্জের মতন চাইতেন, কারণ ওই চাকরি নিয়ে কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম, উনি চাইছিলেন এমন একটা জীবিকা, যে জীবিকা তাকে সুযোগ দিবে, মানে সারা জীবনের অবসর দিবে পড়াশোনা করার, তার অধ্যয়ন করার এবং লেখার। সেই অধ্যয়ন সংক্রান্ত চিন্তাভাবনা তিনি যেটা ভেবেছেন সেটা প্রকাশ করার, তারপর সেটাকে কেউ ফেলে দিতে পারে, নিতে পারে, ওই নিয়ে খুব মাথা ব্যথা ছিল না। যেই লোকটা নিজের লেখা উপন্যাস, গল্প, ছোট গল্প ট্রাঙ্কে তুলে রেখে দিয়ে গেছেন, সেই লোকটার ডায়েরি কেন প্রকাশিত হচ্ছে? আমার সমস্যা হয়। আমি তার ডায়েরি কেন পড়বো? আমি আমার গল্প উপন্যাস পড়াতে চাইছি না লোকজনকে, আমার ডায়েরি ছেড়ে দিচ্ছে ভাই। আমার ডায়েরি কেন পড়বে লোকে? ও তো চাচ্ছে না। তুমি যদি সম্মান জানাও ওই লোকটাকে, সে যতটুকু দিয়ে গেছে, যতটুকু হচ্ছে, হ্যাঁ, তুমি শুধু জাস্ট ফর ডকুমেন্টেশন পারপাস তুমি ওই কাজগুলো করতে পারো, এর থেকে বেশি কিছু না। লোকজন মূল টেক্সটগুলোর যে কন্টিনিউয়েশন ছিল সেগুলো থেকে সরে গিয়ে এখন ডায়েরি পড়ছে, পাণ্ডুলিপির খাতা কিনছে, অপ্রকাশিত কবিতা। আরে অপ্রকাশিত শেষ হচ্ছে না জীবনে, এখন তো চাইলে পরে মোটামুটি এআই দিয়ে আরও কয়েকটা লিখে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, অপ্রকাশিত আরও খণ্ড বের করা সম্ভব। ওগুলো বন্ধ হওয়া খুব দরকার। জীবনানন্দ চর্চা যদি ঠিকঠাকভাবে করতে হয়, তাহলে অন্তত ওই যেই 8-10টা কবিতা বললাম, ওই কবিতাগুলোর থেকে ফোকাসগুলো সরে যাচ্ছে। না হলে সেটা আমার ব্যক্তিগত পছন্দের 8-10টা কবিতা, অন্য কারোর অন্য কিছু হতে পারে, কিন্তু আমার কথা ওই মূল টেক্সটের যে মেন জায়গাটা, সেখান থেকে আমরা অনেক সরে গেছি। আমরা চর্চা করছি ওর জীবন নিয়ে, কিন্তু এখানটা শুধু পার্সোনাটুকু এনাফ ছিল, ব্যক্তিগত জীবন দরকার ছিল না। আর হ্যাঁ, জীবনানন্দর ক্ষেত্রে আমার মনে হয় জীবনানন্দ একজন কি বলবো, কমপ্লিট রাইটার না। রবীন্দ্রনাথ কমপ্লিট রাইটার। রবীন্দ্রনাথ গল্প, উপন্যাস, ছোট গল্প, এই ওই হাবি যা আছে, যা ফর্ম ওকে দেওয়া আছে সব লিখেছে। জীবনানন্দ সব ফর্মে লেখেনি, কিন্তু জীবনানন্দ একজন টোটাল রাইটার। কারণ ওর লেখা পড়তে হলে কাউকে শুধু কবিতা সাহিত্য, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, বিশ্ব সাহিত্য, ইতিহাস, পুরাণ, মৃত্যু সংক্রান্ত চিন্তা, দার্শনিক চিন্তাভাবনা, মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা, রাজনীতি, অর্থনীতি, ভূগোল, এই সমস্ত জিনিস যদি কারোর মাথায় ঠিকঠাকভাবে না খেলে, তিনি জীবনানন্দের কবিতার অনেক জায়গাগুলোকেই ধরতে পারবেন না বলে আমার মনে হয়। এবং ওই জিনিসগুলোকে আরও জোর দেওয়া দরকার চর্চার ক্ষেত্রে, যে জীবনানন্দ পড়তে হলে ওই টাইমের ওই কনটেক্সটগুলো বোঝা উচিত। উনি কোন পৃথিবীটা দেখছিলেন, উনি বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীটাকে কিভাবে দেখছিলেন, যে কথাটা তপেশদা খুব ভালো করে বলেছে। মাল্যবান যেই সময় লেখা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আমরা স্বাধীনতা পাচ্ছি, কারণ স্বাধীনতার কথা নেই, কিন্তু তপেশদা দেখালেন তার মতন করে যে স্বাধীনতার কথা কিভাবে আছে। উনি আরেকটা জিনিস মনে পড়লো, আমার মনে হয় জীবনানন্দকে আজকের সময়ে এনে দাঁড় করিয়ে দিলে, একটা ডাক্তারের চেম্বারে নিয়ে গেলে ওনাকে ডায়াগনোস করা হলে পরে ওনার অনেকগুলো মানসিক অসুস্থতা বেরোতো, অনেকগুলো ট্রেট তার মধ্যে আছে। এই যে
মানসিক অসুস্থতা থাকা সত্ত্বেও একটা মানুষ খুব ভালোভাবে কাজ করে যেতে পারে, তার নিজের কাজগুলো করে যেতে পারে, তার একটা এক্সাম্পল হচ্ছে জীবনানন্দ। এবং তার লেখার মধ্যে বারবার করে ওই মানসিক অসুস্থতার জিনিসপত্রগুলো আসে। তার লেখা প্রচণ্ড রকমের ডার্ক বলে আমার মনে হয়, তার লেখা প্রচণ্ড রকমের অন্ধকার টাইপের জিনিসপত্র বলে আমার মনে হয়। তাকে আমার খুব একটা ওই শুদ্ধতম কবি কি কি বলে নির্জনতার, এগুলো জিনিস আমার ভালো লাগে না। মানে কেউ একটা বাচ্চা যখন পড়তে আসছে, সে প্রথমেই যদি শোনে যে আমাকে আগে সুরিয়াল জানতে হবে, তাহলে আমি জীবনানন্দ জানবো। জীবনানন্দ নির্জনতার কবি, এনা তেনা, ওর জীবনে তো নির্জনতা নেই, ও তো খেলে বেড়াচ্ছে, ক্রিকেট খেলে এসে বসছে, এখন আত্মুগ্ধ জীবনানন্দের কবিতা পড়তে বসছে। ও কি নির্জনতার কবি নিয়ে আগের থেকে বুঝবে? আগের থেকে যে কি বলে প্রি কনসেপ্ট নোশনগুলো দেওয়া হয়, এগুলো ঠিক না আমার মনে হয়। এটা চর্চার প্রথম প্রাথমিক স্তরে চর্চাটাকে বাধা দেয়। এই স্তরটাকে পার করে গেলে পরে ওই যে বললাম একটা এদিকে চলে যায়, যেই চর্চাটা শুধুমাত্র ওই রাবীন্দ্রিক চর্চার একটা অনুসিদ্ধান্তের মতন পড়ে আছে কোথাও আমাদের সমাজে, ওই চর্চার দিকে চলে যায়। এই স্তরটাকেও যদি কেউ পার করতে পারে, তাহলে আমার মনে হয় ওই যে যেই কথাগুলো বললাম, অর্থনীতি, সমাজ, রাজনীতি, ইতিহাস, কোনো একটা বিষয় না, ওভারঅল উনি সামগ্রিক জিনিসপত্র নিয়ে কথা বলেছেন। একটা কবিতা শুধু 8 বছর আগের একদিন কবিতার মধ্যে বুদ্ধিস্ট দর্শন আছে, ওখানে অস্তিত্ববাদী চিন্তা ভাবনা আছে, ওখানে কি বলে মনস্তাত্ত্বিক দিক আছে, ভাষা নিয়ে খেলা হচ্ছে। তারপরে প্রকরণ কথা খেলা। আমি প্রকরণ দিকে তো ঢুকিনি। প্রকরণ দিকে ঢুকতে গেলে আমাকে কোট করতে হবে, টেক্সট কোট করতে হবে, আর আমি আজকে টেক্সট কোট করবো না কোনো, এবং আমার মনেও থাকে না আমি ফাঁকি পাচ্ছি, সেটাও একটা কারণ। তো আমি টেক্সট কোট না করে, আমি প্রকরণের জায়গা না ধরে, আমি শুধু বারবার একটাই কথা বলতে চাচ্ছি, যারা পরবর্তীতে ওই অনুকরণগুলো করেছেন তারা শুধু ফর্মটাকে অনুকরণ করতে পেরেছেন, তারা জীবনানন্দের কন্টেন্টের ভিতরে কোনোদিনও পৌঁছাতেই পারেননি। তাই জন্য তাদের প্রাসঙ্গিকতা 5 থেকে 10 বছরের মধ্যে শেষ হয়ে যায়। জীবনানন্দ আবার রিপিট হয়, একই কথা বারবার রিপিট হয়, এবং তপ একরকম অ্যাঙ্গেল থেকে ভাবে, তপেশ আবার নতুন করে ভাবে, আবার নতুন করে ভাবার একটা জায়গা রেখে দেওয়া আছে। এবার এই জিনিসগুলোর মধ্যে থেকে আরেকটা জিনিস হচ্ছে যে যেটা মাঝখানে একটু মিস হয়ে গেছিল, সেটা হচ্ছে ওই কাব্যিক ভাবে জীবনানন্দকে দেখার একটা টেন্ডেন্সি, যেটা লিটল ম্যাগ এবং এই কবিকুলের একটা আছে। জীবনানন্দ নিয়ে বলতে গেলে তার চোখ পা উল্টে যায়, তো এরকম আমাদের জীবনানন্দ আগে শক্তি চট্টোপাধ্যায় নিয়ে হতো, এখন আর হয় না, মদের দাম বেড়ে গেছে, তো জীবনানন্দকে নিয়ে হয়। তো ইভেন এটাও জীবনানন্দ শুকনো নেশা করতেন না, ভেজা নেশা করতেন, সেটা নিয়েও সন্দর্ভ লেখা হয়, এবং কেন হয় আমি জানি না। যাই হোক, আর আরেকটা জিনিস আমার অসুবিধাজনক বলে মনে হয়, জীবনানন্দ নিজে একজন মানসিক অবসাদগ্রস্ত মানুষ ছিলেন, তার লেখার মধ্যে সেই জিনিসগুলো আছে। বর্তমান সময়ে সমাজে দাঁড়িয়ে অনেক মানুষজন তারা জীবনানন্দকে মানে মাই বাপ বলে রাখেন, মাথায় তুলে রাখেন, খুব তারা জীবনানন্দর কবিতার ভক্ত হন, কিন্তু তারা তাদের ব্যক্তিগত জীবনে মানুষের সেন্সিটিভিটি নিয়ে বিন্দুমাত্র নিজেরা সেন্সিটিভ না। তারা কারোর জেন্ডার ওরিয়েন্টেশন নিয়ে, কারোর মানসিক কন্ডিশন নিয়ে, কারোর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে, কারোর ধর্ম নিয়ে, কারোর জাত নিয়ে সেন্সিটিভ না। সেই মানুষগুলোর কি করে জীবনানন্দ ভালো লাগতে পারে? এটাও জীবনানন্দের সাফল্য, এবং আমাদের ব্যর্থতা। আমরা তাদের প্রত্যেক জীবনানন্দের গুণগান শুনি অনেক সময়। তারা কিন্তু খুব একটা সেন্সিটিভ মানুষ না, তারা ব্যক্তি জীবনে খুব একটা সেন্সিটিভিটির চর্চা করছেন না, যেই সেন্সিটিভিটির কথা জীবনানন্দ বারবার করে বলে যাচ্ছেন, কিন্তু তাদের কাছ থেকে আমরা অনেক কথা শুনি। এটা একটা হতাশার জায়গা জীবনানন্দ চর্চা কেন্দ্রিক, কারণ জীবনানন্দ যেই জিনিসগুলোর ভুগিয়েছেন, জীবনের মধ্যে দিয়ে মানে কি বলবো সাফার করেছেন, সেই মানুষগুলোই কারণ, সেই টাইপের মানুষগুলোই কারণ তার জীবনে ওই সাফারিংগুলো, এবং তারা জীবনানন্দকে মাথায় তুলে নাচেন। তখন আমার খুব কষ্ট হয় যে লোকটা বেঁচে থাকলে বড় কষ্টই পেবে যে তাকে নিয়ে যে চর্চাগুলো হচ্ছে। আরেকটা সমস্যা, এটা এবার আমি প্রায় শেষের দিকে চলে এসেছি, একদম ডাইরেক্ট কয়েকটা সমস্যা বলে শেষ করে দেবো। একটা সমস্যা হচ্ছে জীবনানন্দকে পড়তে গেলে পরে আমি কাউকে যখন রেফার করব, কোন বইটা পড়তে বলবো, কোন পাবলিকেশনের বইটা পড়তে বলবো, এটা একটা খুব সমস্যা। ইতিমধ্যে প্রতিক্ষণের কাজ হচ্ছে কিছু, পুনশ্চ থেকে কাজ হচ্ছে কিছু, ওইদিকে পুরানো ভারতীর কাজ আছে, সিগনেটের কাজ আছে, আনন্দের কাছে অনেকের অনেক রকম কাজ। আমি শুধু টেক্সট পড়তে চাই। এই আজকে দাঁড়িয়ে জীবনানন্দ চর্চার অবস্থাটা কি, যে আজকে জন্মদিন না গতকাল জন্মদিন ছিল আমি জানি না, এক একজনের এক একটা মত, নানামুনি নানা মত, এবং
কোন কবিতাটা তার লেখা, কোন লাইনটা তার লেখা, কোন শব্দটা তার লেখা এবং কোনটা না, সেটাও আজকে অবধি আমরা জানি না। এই দিকগুলোতে আমার মনে হয় এইখানটাতে প্রতিষ্ঠানের গুরুত্ব আছে। এইখানে প্রতিষ্ঠান, সরকার, ইউনিভার্সিটি ভূমিকা নিতে পারে। আমার মনে হয় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি যেরকম আর এর আগেও বিভিন্ন সংকলনগুলো করেছে জীবনানন্দকে নিয়ে, ইমিডিয়েটলি কিছু প্রামাণ্য কাজ, মান্য কাজ তাদের বের করা উচিত, তাদের কিছু সংকলন করা উচিত, কিছু খণ্ড বের করা উচিত, যাতে এরপর গিয়ে আর ব্যাপারটাকে ধরে রাখা যাবে না। এরপর যে যা খুশি বের করবে এবং সবাই সবারটাকে অথেন্টিক করবে। আমি অলরেডি কনফিউজ। আমি একটা উপন্যাস কিনতে গেলে এখন আমার মাথা, এবার আমি বিবাহ উপন্যাস কিনতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। কি করবো, কোনটা কিনবো, কারটা ঠিক? সবাই গুণী লোকজন, যারা যারা কাজগুলো করছে তারা গুণী লোকজন, তারা অনেক জানেন, কিন্তু কারোরটা আমি ঠিক একটা বই কিনতে পারছি না, তাহলে আমি চর্চা করবো কি করে? টেক্সট কিনতে পারছি না, আলোচনা করতে অনেক দূরের কথা। আর এক্ষেত্রে সরকারের একটা ভূমিকা হলে পরে হয়তো, বা ইউনিভার্সিটির একটা ভূমিকা হলে হয়তো ভালো হয়। আর আরও দুটো জিনিস, যেটা মানে আমি শুধু সমস্যা বা বিরক্তির কথা বলে দিয়েছি, তাই জন্য আমি এক দুটো লাস্টে কী করলে হয় ভালো সেটুকু বলে যাচ্ছি। আরেকটা জিনিস মনে হয় যে নিরপেক্ষ সমালোচনা দরকার। এই ফিকশনাল সমালোচনাগুলো বাদ দিয়ে ডাইরেক্ট কাট কিছু সমালোচনা দরকার, এবং এক্ষেত্রে প্রকাশক এবং সম্পাদকদের একটা বড় ভূমিকা থাকে। তারপর লেখকদের, এবং সবচেয়ে বেশি এবং সবচেয়ে শেষে হচ্ছে পাঠকের ভূমিকা থাকে। পাঠকের খুব তাড়াতাড়ি উচিত ওই উপন্যাসগুলোকে ত্যায্য করে দেওয়া। জীবনানন্দ নিয়ে ফ্যাসিনেশন থাকলে জীবনানন্দের কবিতাই আরও 3বার পড়া, কারণ 3বার পড়ার পরে মাথা হ্যাং হয়ে যায়, কিন্তু উপন্যাসটা করতে বেশ ভালো লাগে। ওই খাটনিটা করতে হবে, তাহলে পরে বোধহয় চর্চাটা ঠিকঠাক হবে। আর আরেকটা জিনিস খুব তাড়াতাড়ি দরকার, সেটাও ওই খণ্ডগুলো যদি ঠিকভাবে প্রকাশিত করা সম্ভব হয়, তাহলে যেটাও সম্ভব সেটা হচ্ছে একটা ডিজিটাল আর্কাইভ করা প্রয়োজন জীবনানন্দের টেক্সটগুলোর। কারণ ওই যে বললাম, এরপর যা খুশি তাই হবে, এবং হচ্ছে 5 থেকে 10 বছরের মধ্যে যা খুশি বেরোবে জীবনানন্দ। অলরেডি বিভিন্ন কম দামি সংস্করণ তো পাওয়াই যায়, যেহেতু কলেজ ইউনিভার্সিটির পাঠ্য, তাই অনেক রকম সংস্করণ পাওয়া যায় অ্যাভেলেবেল। কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে যেরকম একটা বিশ্বভারতী আছে, তাই বেঁচে গেছে ব্যাপারটা কিছুটা হলেও। অনেক অ্যাভেলেবেল থাকলেও কেউ চাইলে পরে বিশ্বভারতীটা নিয়ে আবার রেফার করে কাজ করতে পারছে। জীবনানন্দের ক্ষেত্রে এই জিনিসটা খুব সমস্যাজনক, এবং এক্ষেত্রে আমার মনে হয় ইউনিভার্সিটি বা সরকারের একটা পোর্শনের মান্যতা দিয়ে এই জিনিসটাকে ছাড়া উচিত। ব্যক্তিগত বিভিন্ন প্রকাশনার তরফে যা হচ্ছে সেই জিনিসগুলোকে আমার বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। আর ডিজিটাল আর্কাইভ খুব দরকার। ইতিমধ্যে রবীন্দ্রনাথ ডিজিটালি প্রায় সম্পূর্ণ রবীন্দ্রনাথ আর্কাইভ, এবং প্রায় শুদ্ধ বিশ্বভারতীর বানানবিধি বা যা যা আছে, যেরকম টেক্সট আছে সেই ফলো করে, যেরকম টেকগুলো .in গেলে পরে আমি রবীন্দ্রনাথের সমস্ত কিছু পাবো। জীবনানন্দের ক্ষেত্রে এই জিনিসটা আগামী 10 বছরের মধ্যে হয়ে গেলে খুব ভালো হয়। না হলে পরে খুব মুশকিল হবে। একে তো এইদিকে প্রকাশনা, আর একটা দিক আমি বলিনি, সেটা হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক চর্চার একটা ধারা আছে, সেদিকটা আমি ঢুকিনি। কারণ ওরা খুব তাড়াতাড়ি ডিজিটাল স্পেসটা ক্যাপচার করতে পারে, ওদের খুব আপ টু ডেট, এবং ওই যে জায়গাটা যখন তারা ক্যাপচার করবে, তখন এদিকের পাঠক ওইদিকের পাঠকের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে টেক্সটের মধ্যে। যাই হোক, এই ছিল আমার কিছু জীবনানন্দ চর্চা সংক্রান্ত বিরক্তির কথা। সকলকে ধন্যবাদ এতক্ষণ শুনলেন। আর এতক্ষণ ধরে মানে যারা শুধু শুনলেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ, এতক্ষণ ধরে বসে এইসব কথাবার্তা শোনার জন্য।